নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন আমি গতকাল পোস্ট দিয়েছিলাম এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সকলের প্রিয় এবং বিশিষ্ট কবি শ্রদ্ধেয় অলক্তিকা চক্রবর্তী মহাশয়া। আমরা এখন তার সাথে কিছু কথা বলে আলোচনা শুরু করব। অলক্তিকাদি, ধন্যবাদ আপনাকে। তো প্রথমেই বলি যে দিদি, আপনার ছেলেবেলার কথা বলুন কিছু, আর এই যে লেখালেখিতে কিভাবে এলেন? ছেলেবেলা থেকে আসলে তাহলে একটু বলি। আমার মানে আশ্রয় প্রশ্রয় কি বলবো, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড বলতে গেলে সব কিছু আমার দাদু বলা যায়। আমার দাদু ছিলেন একজন আশ্চর্য মানুষ। উনি কমার্শিয়াল আর্টিস্ট ছিলেন, শিল্পী, কিন্তু উনি মানে মনে প্রাণে পুরো শিল্পী, মানে পুরোটাই শিল্পী ছিলেন। এবং ওনার মানস প্রতিমা বোধ হয় মানে উনি আমার সব আর কিরম বলা যায়, এতটাই ওনার আদরে বড় হওয়া। মনে আছে আমি সেই ছোটবেলায় বসে বসে যখন পা নাড়াতাম দাদুর কাছেই শুনে শুনে এগুলো কিভাবে ঢুকে গেছে। ছোটবেলায় কি কলকাতায় কলকাতায় শিয়ালদায় আমার জন্ম, নার্সিংহোমে। তারপরে আমাদের আমরা এমনি অ্যাকচুয়াল বাংলাদেশের, আমার বাবা পূর্ববঙ্গে, কিন্তু কলকাতায় পরবর্তীকালে সবাই যেমন চলে আসে। এখনো গোবরডাঙ্গায় আমাদের দেশের বাড়িতে আমার জ্যাঠারা ছিলেন, এখন নেই। তার ভাই বোন বা দিদি দাদারা সব আছেন, জেঠিমা নেই। আর এখানেও কলকাতার বাড়িতেও মা চলে গেছেন, বাবা আছেন এই পর্যন্তই। তা দুর্গাপুরে পরবর্তীকালে মানে ওটা বিবাহ সূত্রেই দুর্গাপুরে আসা, এই আর কি। তা ওই দাদুর কথায় একটু বলি, যে প্রসঙ্গটা এত মিষ্টি, মানে তুমি ধরিয়ে দিলে বলে না বলে পারছি না। তার জল চুরিটির স্বপন দেখে অলস হাওয়ায় দিঘির জল, তার আলতা পরা পায়ের লোভে কৃষ্ণচূড়া ঝরায় দল, করমচা ডাল আঁচল ধরে ভোমরা তারে পাগল করে, মাছরাঙা চায় শিকার ভুলে কুহরে পিক অনর্গল, তার গঙ্গা জলি ডুরে ডোরা বুকে আঁকা দিঘির জল। এর মধ্যে দিয়ে আমার বড়, মানে আমি ছোটবেলায় পা গোলাচ্ছি আর দাদু বলে যাচ্ছে, মানে এতটাই স্বতঃস্ফূর্ত ব্যাপার। আমি জানতাম এগুলো এমনি কথা, মানে তখন কি বুঝতে পারতেন? কিছু বুঝতে পারতাম না। পরবর্তীকালে হয়তো মানে এগুলো যখন মানে বাড়তে একটা দিকে তো যায়। দাদু মানে এতটাই শিল্পী, মানে তিনি নিজের মনেই মানে লিখছেন, নিজেই আঁকছেন, নিজেই ইয়ে করছেন, এবং আমাকে মানে ভীষণই ইয়ে করতেন, কি বলবো আর। মানে দাদুর ওই আদর, ওই ভালোবাসা আমি বোধহয় এখনো বলি, ওরকম বোধহয় আমি আর আজীবন পাবো না, কি পাইনি কখনো, এরকম ব্যাপার একটা। আমার এতটাই আবেগ দাদুকে নিয়ে। আমার প্রথম কাব্যগ্রন্থ, যার জন্য পরবর্তীকালে আমার খুব দুঃখ দাদু সেটা দেখে যেতে পারেননি, অন্য আলো, সেটা দাদুকেই উৎসর্গ করা। এবং তার মানে লেখালেখি আপনার ছোটবেলা থেকে, স্কুল কলেজের থেকে স্কুল ম্যাগাজিন, তারপরে দুর্গাপুরে এসে করে, তবে রেগুলার বেসিসে না, কিন্তু ওই মাঝে মাঝে মনে হলো লিখতাম, এরকম একটু বা একটু কিছু মনে হলো, ভালো কিছু পড়লে ভীষণ কেমন একটা, মানে একটা সাহিত্যের যে মানে ভালো কিছু একটা পড়লে ভীষণ একটা হতো, কাউকে একটু শোনাতে ইচ্ছে করতো, বা সেটার মধ্যে একবারে আকুলি বিকুলি ব্যাপারটা হতো। পরবর্তীকালে তো এখানে আসা, দুর্গাপুরে এসে। আচ্ছা, গানটাও কি আপনি গানটা খুব ভালোবাসতাম। আর গানের ব্যাপারটা আবার বলি, আমার ঠাকুর দাদা আবার গানের ভীষণ ভক্ত ছিলেন। সেই কলের গান বলে না তখনকার দিনে, আমাদের বাড়িতে সেই কলের গান ছিল, এখনো আছে, সেটা আর বাজে না আমাদের দেশের বাড়িতে। কলের গান দাদু, আমার ঠাকুর দাদা ভীষণ, মানে আমার ঠাকুর দাদা ছিলেন তখনকার দিনের বিলেত ফেরত ইঞ্জিনিয়ার, এরকম ব্যাপারটা। কিন্তু তিনি ভীষণ সঙ্গীত রসিক ছিলেন। আর ঠাকুরদা মানে এখনো সেই কলের গানের, ওই গানের ব্যাপারটা, বাবা বা আমার মাও গাইতেন টুকটাক। ওই থেকে ছোটবেলার আমি, আমার বাবার এখনো রেকর্ড প্লেয়ার আছে, রেকর্ড প্লেয়ারে রবীন্দ্রসঙ্গীত শুনে আমি বড় হয়েছি। মানে বাবার মানে ভীষণভাবে অত্যন্ত রবীন্দ্র প্রেমী মানুষ, মানে আমাদের আর এতটাই রক্ষণশীল, রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য কিছু বাড়িতে ঢুকবে না, এরকম একটা ব্যাপার। তা ওর সঙ্গে বড় হওয়া, মানে ছোটবেলায় সে, আমি মনে আছে আমি তখন ক্লাস 5 হয়নি, এরকম 4-5, আমি পাশের বাড়িতে আমার এক বন্ধুর সাথে খেলছি, হঠাৎ করে মা খবর দিল, জানিস তো বাবা ডাকঘর এনেছে। ডাকঘর, আমি সেই মনে হচ্ছে 3টে লাভ দিলাম, মানে 3টে লাভ দিয়ে হয়তো, এখনকার দিনে সত্যি বলতে অনেকেই হয়তো ঠিক বুঝতে পারবে না ডাকঘরটা ব্যাপারটা কি। ডাকঘর মানে পোস্ট অফিস, সেটা বোঝাও একটু মুশকিল, কিন্তু রবীন্দ্রনাথের ডাকঘরটা মানে এনেছে, মানে ওইটা আমার মনে আছে। বাকিগুলো তো আরো ওই লাভ দিয়ে চলে এসে ডাকঘর এনেছে বাবা, মানে ডাকঘরের রেকর্ডটা বাবা আনলো, তারপরে আমরা শুনলাম সবাই মিলে। কিন্তু ওই আবেগটা এখনো বোধহয় ওই ব্যাপারগুলো থেকে বেরোতে পারিনি, বা হয়তো বেরোতে চাইও না হয়তো। না, সত্যি
এটাই এবং 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 এটাই দেখে আমার ভালো লাগে, আমরা যারা একটু লেখালেখির সাথে যুক্ত, আমরা কিন্তু ছোটবেলায় পড়তাম বই, যেটা এখনকার দিনের জেনারেশনরা বই কিন্তু তো আমাদের বাড়িতে তো বইয়ের একবারে মানে ভীষণ ছিল। শুধু তাই নয়, কিরম বই বলবো, মানে দাদুও প্রচুর বই পড়তেন তো, মানে মনে আছে ইলিয়াড ওডিসি, মানে সব সব রকমের, মানে বিশ্ব সাহিত্য নিষিদ্ধ উপন্যাস, তখন আমি ছোট, আমায় বলা হয়েছিল ওগুলো হাত দেবে না দাদুর আলমারির মধ্যে, বুঝতেও পারতাম না, আমি হাতও দিইনি, পরবর্তীকালে হয়তো কিছু কিছু দেখেছি, আর সত্যি তখন ঠিক বোঝার বয়স না, মানে অন্তত এই চোখটা বা মনটা তৈরি হয়েছিল যে এই এই এরম এরম বই চারদিকে মানে ছড়ানো। মনে আছে আমার এক বন্ধু আছে, খুবই প্রাণের বন্ধু, সে বলছে এটা কি বলতো, মানে ইলিয়াড ওডিসি না, মানে হোমার রচনাবলী লেখাটা না, কোনো কারণে বইটা পুরনো হয়ে গেছে, তা একটু লেখাটা ওই ছেড়েছে, বলছে হামারা রচনাবলী, এটা কি, মানে খুব মজা লাগলো আমার। তা আমার সেও তা খুব হাসছে, আমি তখন বললাম ওরে না, এটা হোমার রচনা বলি, ইলিয়াড ওডিসি। ও আচ্ছা আচ্ছা, মানে এগুলোর সাথে তখন সম্পৃক্ত ব্যাপারটা আর কি হচ্ছে কথা, যে এগুলো খুব প্রাণের জিনিস, সেগুলোই। আচ্ছা, তাহলে প্রথম কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয় আপনার? প্রথম কাব্যগ্রন্থ কলকাতা বইমেলায় বেরোয় পাঠক প্রকাশনী থেকে, অন্য আলো, এই বইটা একটু দেখাই, ওই গৌরদাই, মূলত গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়, গৌরদার আমাকে খুবই স্নেহ করেন, এই এটা বেরোয়, তবে এটাই দাদুকে উৎসর্গ করা। আচ্ছা, তা ওটা ওই সেই হিসেবে তখন সেও একটা, তারও একটা আছে, একটু একটু পেছনের কথা বলি, সেটা হচ্ছে সেই সময় আমি ভেলোরে, মানে যখন এটা হচ্ছে আমার এই হাঁটুর একটু সমস্যা, তার একটা ছোট অপারেশন ছিল, তা মানে ওই সময় কলকাতা বইমেলায় বইটা যেদিন বেরোবে সেদিন আমার স্টিচ কাটবে, আর ভেলোরের তো খুবই উন্নত মানের স্টিচ কেটে, মনে আছে সেই দিনই আমি এসে কলকাতা বইমেলায় প্রেস কর্নারে আমি দাঁড়িয়েছিলাম, মানে দাঁড়িয়ে উপস্থিত থাকতে পেরেছিলাম, এবং সঙ্গে আমার সেই বন্ধুও ছিল, আমার খুবই প্রিয় বন্ধু, এবং বাবা ছিল, হ্যাঁ আমার বাবা ছিল, হাজব্যান্ড ছিলেন, যাই হোক। তো ওইটা একটা অদ্ভুত মুহূর্ত, পাঠক বোধহয় তপন বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন সম্ভবত, তা ওইটা একটা ভীষণ আবেগময় মুহূর্ত, কলকাতা বইমেলায় প্রথম একটা বই করা, ওটা তো একটা জন্ম, আর বই তো সন্তানের মতো, তো জানোই, এটা একটা, যার জন্য একটা কবিতা শুনে নি আপনার কাব্যগ্রন্থ থেকে। একদম কাব্যগ্রন্থের প্রথম কবিতাটাই বলতে পারি, যে প্রথমটা কবিতাটার নামই অনুভব আর কি। ঈশ্বরের সাথে কিভাবে দেখা করতে হয় জানি না, হাতের তালু থেকে করাঙ্গুলির ডগা কেটে যাওয়া দৈনন্দিনতায়, ব্যাপ্ত পরিক্রমায়, নাকি সঙ্গোপন ছলছুতোয়, কিছুই জানি না আমি কিভাবে ডানা মুড়ে রাখা যায়, কতটা জল অথবা আগুনের লীলা সহনীয়, হৃৎপিণ্ডের তীব্র রক্তচ্ছ্বাস আটকানো যায় কোন পদ্ধতিতে, শুধু তরল হিমবাহের মতো যে স্বতঃস্ফূর্ততা আপাত লেখনী বেয়ে নেমে আসে, তাকেই প্রাণময় ঈশ্বর জ্ঞান করি। এটা প্রথম কবিতা আর কি। আপনি কবিতা পাঠও খুব সুন্দর করেন, আপনার মানে কবিতা পাঠ যেটা মনে হয় মানে ভিতর থেকে আসছেন কবিতাটা, জানি না, মানে তারপরে কবিতা পরপরই একটু পড়ছি। পোষ্য, কবিতাটার নাম পোষ্য। স্বপ্নে যদি কচি পাতা, স্বপ্নে বহুবিধ ভোর, ইচ্ছে হয়ে সামলেছে উস্কে থাকা যাবতীয় ঘোর, সম্ভাবনায় কে কোথায় রঙিন অলসতাকে মাখে, আমি যদি জন্ম দিই আজ এক তিতির পাখিকে, পাখি কি কৃষ্ণ বলে অযথা বা বাড়ায় মায়াডোর, খঞ্জনী মনোবেরি সবেধন নীলমণি তোর, ছাই চাপা শব্দকে সে মাখে আসলে সে দেহ সাধনায়, বুকের ভেতরে সে কষ্ট পুষে রেখায় লেখায়, আত্মায় চিনেছিস মেয়ে এতটা আশ্রয় পাওয়া জোর, সোনার শিকল তুলে পুষে রাখ নিজের ভেতর। আমার একটা জিনিস খুব আশ্চর্য লাগে, আপনি কিন্তু খুব মানে আপনার স্মৃতিশক্তি কিন্তু ভীষণ প্রখর, আপনি অনেক সময় কবিতা পাঠ না দেখে করেন, কিছু কিছু সব কি আর মনে থাকে, কিছু কিছু ওই আত্মস্থ ব্যাপারটা থাকে, তো আর ভালো লাগে বারবার হয়তো নিজের মনেই পড়ছি এটাই। তাহলে আপনার আমি যদি প্রশ্ন করি আপনার মানে আপনাকে যে কবিতার সংজ্ঞা কি, আপনার কাছে কবিতা কি? স্বতঃস্ফূর্ত আবেগ বলবো, স্বতঃস্ফূর্ত আবেগই বলা যায়, আমার তো তাই মনে হয়, মানে একটা ভেতরের একটা চেতনা চৈতন্য তো কাজ করে অনেক সময়, মানে কবিতার প্রথম লাইনটা বলে ঈশ্বরের হাত ধরে আসে, আমার মনে হয় শেষ লাইনটাও ঈশ্বরের হাত ধরেই আসে। এমনও অনেক কবিতা হয়েছে
লেখার পরে লাস্ট লাইনটা নিয়ে ছটফট করছি, রাতে ঘুমোতে পারিনি, অনেক কষ্ট হয়েছে, স্বপ্নে হতে লাইন তখন ওঠা হয়নি, অনেক কারণে। আমাদের তো সবকিছু সামলে লেখা, হয়তো কেউ এলো বেল টিপে সবকিছু করে, কিন্তু করতে করতে হলো না। কিন্তু এমনও হয়েছে হঠাৎ করে এমন একটা লাইন এলো, এটা আমারও মনে হয় যে নিজে লিখে রাখি একটু। হ্যাঁ, অযথাই ভয় ঈর্ষা কাতর হয়তো কিংবা যদি, আমার একটা কবিতার লাস্টের আগের লাইনটা, তারপরে লাইনটা বুঝতে পারছি না, হচ্ছে হঠাৎ করে লাইনটা এসছে, আয় মেঘ তোর জলধারা নিয়ে আমি হয়ে যাই নদী। লেখার পরে না, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না ভাই, একটা অদ্ভুত শিহরণ, মানে এমন রোমান, আমি বুঝতে পারি যে আমাকে আমি ছাপিয়ে গেলাম, ওই জায়গাটা আমার নয়, ওই লাইনটা মানে যেন একটা চেতনা কাজ তো করেই। আচ্ছা, আপনাকে যদি বলি সেই কবির কথা, যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি, আপনি কি বলবেন? হয়তো কথাটা কিছুটা হলেও সত্যি আমার মনে হয়, মানে ঠিক কলম ধরলেই যে কবিতা বা লেখা, কবিতার মধ্যে একটা আলাদা ফিলিংস কিন্তু থাকে, আলাদা একটা চেতনা থাকে। সব লেখা কিন্তু কবিতা নয়, কবিতা হয় না। হয়তো আজকাল ধরো মুক্ত গদ্য বা অনেক রকমের কবিতার ফর্ম আছে, কিন্তু তাও সেটা তো অন্তত কবিতাই হতে হবে। কবিতার বিষয়টা তো থাকে, অ্যাকচুয়াল কবিতাকে কিন্তু এক মুক্ত গদ্যেরও একটা ছন্দ আছে, কিন্তু বললে বোঝা যায় মুক্ত গদ্যেরও একটা ছন্দ আছে। কবিতাকে কিন্তু এক কথায় ব্যাখ্যা করা যায় না, যে কেউ বলবে এর সংজ্ঞা হচ্ছে এই, তা কিন্তু কেউ ইনফ্যাক্ট সুনীলদা তো বলেইছেন যে কবিতা বিশ্লেষণ করলে ধ্বংস মানে হয়ে যায়, মানে এতটাই পেলব, মানে ভেতরের ব্যাপার। অবশ্য আমি বলবো, দেখো প্রতিবাদের কবিতা সব রকমই আছে, কিন্তু কবিতা ব্যাপারটা থাকতে হবে তার মধ্যে, মানে একটা মানে চৈতন্য, মানে চেতনার ব্যাপারটা একটু থাকতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটা প্রশ্ন করতে চাইছি, খুবই একটা কবিতা নিয়ে প্রশ্ন, যেটা এই সময় উঠছে, যে আপনার যে কবিতা আমি পড়েছি খুবই ভালো লাগে আমার, বিশেষ করে আপনার কবিতা পাঠ করতেও খুব ভালো লাগে। কিন্তু এখন যে পরীক্ষা নিরীক্ষার কবিতা যেগুলো হচ্ছে, অনেকেই বলে যে কবিতা তো সেই জায়গায় থেমে নেই, বা কল্লোল যুগ থেকে শুরু করে রবীন্দ্রনাথের যুগ থেকে পেরিয়ে জীবনানন্দ যুগ থেকে আমরা অনেকটা এগিয়ে এসেছি। তো আমাকে একবার প্রভাত হ্যাঁ এইসব পোস্ট মডার্ন, জিরো বাউন্ডারি কবিতা, এবং আমাকে একবার প্রভাত চৌধুরীও বলেছিল ফোনে যে দেখো, আমি একবার করছো, তখন অনেক বছর আগে নতুন লিখছি, কবিতা পাঠিয়েছিলাম, তো আমি যত তরুণ ছিলাম একটু কবিতা পাখিকে, তো উনি আমাকে বলেছিলেন যে দেখো জয়ন্ত, যে আমরা তো আর সেই ধুতি পাঞ্জাবি পরি না বাড়িতে, এখন হাফ প্যান্ট পরি, জামা পরি, তেমনি কবিতার ক্ষেত্রেও তোমাকে কিন্তু আরো আধুনিক, আরো সেই রকম শব্দ লিখতে হবে। তো এখন পরীক্ষা নিরীক্ষার কবিতা নিয়ে আপনার কি বক্তব্য? মানে আমার কথা হচ্ছে, শব্দ আধুনিক লেখো ঠিক আছে, কিন্তু ঠিক মানে x = y = z এরকম ঠিক মিলিয়ে, মানে ওইভাবে প্রমাণিত হিসেবে হয়তো লেখা, আমার মনে হয় আমার ক্ষেত্রে অন্তত সেটা হয় না, আমি পারি না লেখা। মানে ধরো স্বতঃস্ফূর্তভাবে আসছে, এবার তুমি লিখলে, এমনও হয়েছে অনেকটা লেখা আমি লিখে আমি ফেলে রেখে দিয়েছি, পরে আবার আমি এটা তো আমরা পড়ি যে কবিতা, পরে দেখলাম না এটা ঠিক আসছে না, এটা খুঁতখুঁতে, আবার এটা করলাম। অনেক সময় আমি দেখেছি প্রথম লেখাটাই আবার আমি ঠিকঠাক করে ওখানেই গিয়ে দাঁড়ালাম, আবার অনেক সময় কিছু হয়তো দুই একটা লাইন করতে না, মানে যেটা বলছি যে আমি সেখানে আধুনিক শব্দের ব্যবহার, আমি বলছি সময়ের বেসিসে তো কিছু তো শব্দের, যেমন ধরো মোড়া, মানে কিছু শব্দ চলে গেছে, অনেক আধুনিক শব্দ এসেছে, কিন্তু আমার মনে হয় যেটা মানে বর্তমান সময়ের সাথে যায় সেরকম শব্দ ব্যবহার করাই ঠিক, আমার যেটা মনে হয়। এছাড়া যারা বলছেন যে অনেকটা লজিক্যাল ক্র্যাক, বা একটা মানে যে একটা লাইনের সঙ্গে একটা লাইনের যে গ্যাপ থাকবে, বা একটু দুর্বোধ্য হবে, মানে ভাষা সবটা বলে দেওয়া যাবে না, সে সম্বন্ধে আপনার কি মত? মানে কবিতা তো পুরোপুরি বিশ্লেষণের জিনিস কিন্তু নয়, কিছুটা তো রহস্য থাকে, সেটা কিন্তু পাঠকের ওপর ছেড়ে দেওয়া উচিত, সেটা পাঠক একদম যারা পড়েন তারা পড়বে। পুরো তুমি মানে কি বলবো, সেই পুরো খুলে মেলে একদম এই হচ্ছে খাবার, ব্যাপারটা কিন্তু তা নয়। তার মানে আপনি কি বলতে চাইছেন যে কবিতা দীক্ষিত পাঠকের জন্য, সাধারণ পাঠকের জন্য নয়? অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা, আমার হঠাৎ মনে হলো শব্দটা রবীন্দ্রনাথের, শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী আপন অন্তর হতে, বসি কবিগণ সোনার উপমা সূত্রে বলিছে বসন। মানে হয়তো সে এতটাই, বাকিটা কবিরা হয়তো তাকে আবার বাকিটা কল্পনার একটা রূপ দিয়ে তাকে একটা অন্য লেভেলে পৌঁছে দিল, সুরিয়ালিজম বলো বা অন্য একটা জায়গায় তাকে পৌঁছে দিল, সেখানে সে তখন কবির থেকে, মানে নারীর থেকে সে তখন হয়তো দেবীতে উত্তীর্ণ হয়ে গেল, এমন কিছু চেতনা তার মধ্যে দিল, তার চোখ দিয়ে, কবির মনন দিয়ে, কবির চোখ দিয়ে। কবিদের চোখ বা মন আমার তো একটু অন্যরকম তো হয় বটেই, সাধারণ কবির থেকে শুরু করে শিল্পীও আপনি দেখুন, সুতরাং সেইভাবেই তাদের কলমে পিকাসো যখন ইয়ে করেছিল, কিউবিজম মানে এনেছিলেন, তখন তো কেউ মানে ফুটিয়ে উড়িয়ে দিয়েছিলেন, যে কিন্তু পিকাসোকে কেউ টলাতে পারেনি, কিছু মানুষের মেনে নিতে। তার মানে আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে কবিতা কি মানুষ এখনকার যে কবিতা জেনারেশন যারা কবিতা লিখছে, সেখান থেকে কি মানুষ কবিতা পড়ছে না কবিতা বিমুখ হয়ে পড়ছে?
এবং এই একেবারে সমস্যা পড়ে না বলাও কিন্তু ঠিক নয়, পড়ে কিন্তু। বা ধরো এই যে বাড়িতে মানে আমি আমারটাই বলছি, আমাদের দৈনন্দিন ঘর সংসারের ব্যাপার। আমার মেয়ে ধরো ছোটবেলায় সত্যি বলতে কেউ ইংরেজি মাধ্যম থেকে পড়েছে এবং পড়াশোনা করে যেভাবে হোক আপাতত ঠাকুরের কৃপায় একটা জায়গায় গিয়ে ভগবানকে মানে ভগবানকে দাঁড় করিয়েছেন, মা ঠাকুরমা দাঁড় করিয়েছেন। মা ঠাকুর ছাড়া সত্যি জীবনে আমার কিছু নেই, আমি একদম টোটালি সারেন্ডার। তা এবারে সে যখন ছোটবেলায় ও যখন পড়তো এ করতো, আমি তো আমার মতো করে নিজের মতো করে হয়তো গান গাইছি, কবিতা বলছি, এ বলছি বা লিখছি করছি। ও একের সময় বিরক্ত হতো, আমি এটা করছি কেন তুমি এরকম করছো। কিন্তু পরে অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমি হয়তো কিছু করতে বসে কিছু ভুল হলে কিছু বললে না, ওর কিন্তু কানটা তৈরি হয়ে গেছিল, ও কিন্তু আমার ভুলটা ধরে দিত, মা এটা নয় এটা নয়। আসলে শুনতে ওই এখন আমি যদি বলি আমার মেয়ে ইংরেজি মাধ্যমে পড়েছে, জানে না ব্যাপারটা কিন্তু তা নয়। ও কিন্তু জানে, মানে নিজের অবচেতনই ওর ভিতরে অনেক কিছু ঢুকে গেছে। যেমন একটা জায়গায় যেমন আপনি ছোটবেলায় ছিল, হসপিটালে হঠাৎ করে রবীন্দ্র জয়ন্তী, মানে ও সেদিন খেয়াল নেই, ও সারাদিন ডিউটি তো 24 ঘন্টা ডিউটি, হঠাৎ করে ওকে ডেকেছে যে এরকম হচ্ছে ম্যাডাম আপনি একটু আসুন। তা আমি বললাম কি হলো বাবু, তারপরে বললো আমি গেলাম, আমি আবৃত্তি, আমি ওই মানে মোটামুটি আবৃত্তি তো ওই বললাম না ওই রক্তের সাথে মেশার মতো, তা ওইভাবে করে করে তা ওই বললাম আমি আমার মতো করে বলে এলাম, মানে একেবারে ওয়াক ওভার দিয়ে আসার মতো ব্যাপার নয়, মানে মোটামুটি করে ওর ভেতরটা আমি অন্তত চেষ্টা করেছি। এটা হয় যেটা আপনি বললেন, কিন্তু আমি ইনজেক্ট করিনি, এটা স্বাভাবিকভাবে। আপনি আপনার দাদুর কথা বললেন, যেটা আপনার উপর বলতে মানে সেটা আরেকটু বলি, আমি যখন মানে এমনি ওর সাথে যখন কথা বলতাম না ছোটবেলায়, হয়তো আমি দেখতাম সাংসারিক নানান রকম এটা ওটা সেটা নানান কথা, বাচ্চারা তো ভীষণ ক্যাচ করে। তুমি যা বলবে, তুমি একটা পাশে ভালো কথা বলো, বাচ্চা দেখবে নিজের মনে সেটাই বলছে। তুমি একটা অন্য কথা ঝগড়া কত রকম হয় দেখবে, বাচ্চারা তো জানে না কোনটা ভালো কোনটা, ও তো তখন বাড়ছে না, ও সেটা মনের মধ্যে। আমি চেষ্টা করতাম ওকে একটু আমার আশেপাশে রাখতে, আর আমি আপন মনে কবিতাই বলতাম, মানে পিতল পিতল তামা পিতল বইছে কেবল বাতাস শীতল, কুকুর বুখারে আসলো ভরে ছাতা মাথায় কাতল চিতল। এটা আমি পড়ছি না, আমার মনে হচ্ছে আমি বলছি ঘর মুছছি, এ করছি কাজ করছি, আমি দেখছি ও যখন নিজের মনে পুতুল খেলছে আদো আদো গলায় বলছে ইতল বিতল, মানে ওর হয়ে গেছে। আর ওর কবিতা মুখস্থগুলো কিভাবে হতো, মানে এইভাবে বলতে বলতে হতো কি বড় বড় কবিতা, দেবতার গ্রাস ও তখন ছোট, মানে আর চেষ্টা করতাম ওর যখন পড়া না থাকবে আমি কবিতাগুলো পড়তাম, বলতে বলতে এই করতে করতে হতো কি আমি কিছুটা বলে থেমে যেতাম, দেখতাম পরের লাইনটা বলছি, এই করে করে অটোমেটিক ব্যাপারগুলো হয়ে যেত। তা সুতরাং মানে স্বতঃস্ফূর্ত এইভাবে আমার মনে প্রথম শিক্ষাটা তো বাড়ি থেকেই যেটা আপনি আপনার ছোট ছেলেবেলার কথা বললেন। আচ্ছা, মহারাজরাও বলেন, মানে রামকৃষ্ণ মহারাজ বলেন মা বা বাবা বাড়ির যে ব্যাপারটা ওইটা কিন্তু শেখানো যায় না, ওটা কিন্তু বিরাট, মানে ওইটা বাড়ির শিক্ষা কিন্তু একটা বিরাট জিনিস। এই যে ধরা আছে তুমি একটা জায়গায় এসছো, তুমি যে পজিটিভ এই যে কাজগুলো করে যাচ্ছ, কত রকম প্রতিকূলতা আমি যতটা জানি অনেক কিছু ধাক্কা প্রতিকূলতা না হতে হয় না। দেখো শ্রীরামকৃষ্ণদেবের বাবা তো কত কষ্ট করে, তবে তো সেই ঘরে ঠাকুর এসেছিলেন না, এবং এটা ঠিকই। এটা তুমি দেখো, আমি বলছি দেখো পত্রিকা করছো শুধু না, প্রত্যেকটা কাজ তোমার খুব অন্য রকমের, অন্য ধারা, যার জন্য তুমি আমার ছোট বয়সে হয়তো কিন্তু তোমার রেসপেক্ট করি, সত্যি বলছি যে একটা করে পজিটিভ কাজ করো, মানে চেষ্টা করি দিদি। তারপরে ওই যে বইকে এত ভালোবাসা, নিজের মতো করে বইগুলো নিয়ে কোনো একটা জায়গায় বসে হয়তো সেটা তুমি কিছু একটা কাজ করছো, কারণ বই বিক্রি বলছি সেটা তুমি বিজনেসের জন্য না, তুমি করছো তোমার ভালোবেসে, তুমি কারণ কি ওই বইয়ের হাওয়ার মধ্যে তুমি চেষ্টা করি। লীনাকেও বলবো, লীনাও আমার ভীষণ প্রিয় একটা বোন, আপনাদের দেখেই শিখি, ভীষণ, মানে এগুলো না 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 স্বয়ং ঠাকুর মায়ের আশীর্বাদ, এটা আমি বলবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে এখনকার দিনে যে কাব্য সাহিত্যে যে কবিদের যে বিভিন্ন দশকে ভাগ করা হয়, তো এর আপনি কতটা প্রয়োজনীয়তা মনে করেন, বা আপনি কোন দশকে নিজেকে ভাবছেন? তো আমাকে তো শূন্য দশক বলে, যেহেতু আমি ওই মানে মোটামুটি 2004-05 থেকে আমি মানে আমার সিরিয়াস লেখালেখি শুরু। এক্ষেত্রে একটা কথা মানে না বললেই নয়, সলিলেন্দু মুখোপাধ্যায় আছেন দুর্গাপুরে, আমি দুর্গাপুরে প্রথম এসে আমি এইটা পাই প্রথম, মূলত আমার শ্বশুরমশাইয়ের বন্ধু ছিলেন সলিলেন্দু মুখোপাধ্যায়। তা আমি আমার বলতাম এখানে এসে, আমার সত্যি বলতে কি প্রথম কলকাতা থেকে এসেছে তো একদম কিচ্ছু কোথাও নিয়ে আমার ভীষণ লাগতো, আমি বলতাম এখানে সাহিত্যের বা কিছু নেই, সব কিছু আছে দেখছি বাজার দোকান। তো আমার শ্বশুরমশাই মানে আমার বাড়িতে এরা অতটা সাহিত্য মনস্ক বড়রা ঠিক অতটা জানতো না, বাবা এসে খবর দিলেন যে উনি এরকম বোধহয় কিছু লেখালেখি বা উনি এরকম একটু করেন হয়তো। যাই হোক, সেই সূত্রে ওনার সাথে পরিচয়, এবং উনি আমাকে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে নিয়ে যান। এটা আমি তার জন্য ওনার কাছে আজীবন আমি কৃতজ্ঞ থাকবো এবং শ্রদ্ধা এবং ওনার নাম স্মরণ করি। ওনার হাত ধরে কিন্তু প্রথম হাজব্যান্ড আমাকে নিয়ে যান নিখিল ভারত বঙ্গ, সেই হচ্ছে এখানে সেই হচ্ছে শুরু। তারপরে তো পরপর তো পত্রপত্রিকায় তো লেখালেখি শুরু হলো, দুর্গাপুরে কিছু পত্রপত্রিকার কথা বলুন, বা কলকাতা তো লেখালেখি, তারপরে পরপর যেমন পত্রপত্রিকা ঠিক
ওইভাবে আলাদা করে তো বলা যায় না, বিভিন্ন জায়গায় লেখা বা লেখা নিয়ে ভাবা বা সেই আবহাওয়ার মধ্যে যে চলছিলাম সেটা একটা রূপ পেল, এটা তো একটা মুক্তিও তো বটে একটা নিজের। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। সেইভাবে বিভিন্ন পত্রপত্রিকা লেখা হয়েছে। তা আর কলকাতায় বলতে আমি তো প্রচুর লিখেছেন আপনার লেখা তো। পত্রিকায় প্রথম আমার বেরোয় 2015 সালে, দেশে বেরোয় 15 থেকে 17 টানা লিখেছি মোটামুটি। তারপরে উদ্বোধনেও কিছুদিন সে হয়েছে, পরপর আদ্যাপীঠ মাতৃপুজোর থেকে শুরু করে ধরো এখানেও ধরো দুর্গাপুরেও মোটামুটি সব জায়গায়। সত্যি বলতে কি আমি সময়ও অত দিতে পারি না, মানে যে প্রচুর লিখতে পারি তেমনও নয়। আর ধরো আমরা তো পড়তে হয় না, কিন্তু আপনার লেখা আমি পড়ে প্রচুর ধারা পত্রিকায় থেকে উঠে আসা, মানে খুব একটু আমি স্বতঃস্ফূর্ত ব্যাপারগুলোর কথা বলি। ওই শ্বশুরমশাই সন্ধ্যেবেলা বাড়িতে কেউ নেই, শাশুড়ি মা ছিলেন, ওপরে ছিলেন, আমার হাজব্যান্ড ডিউটিতে, বা কেউ নেই। আর শ্বশুরমশাই এরকম একটা বড় পেঁপে, আমাদের গাছেরই পেঁপে এনে আমাকে বলে এটা কাটো, এটা খাওয়ার ব্যাপার। তা পেঁপেটা এতটা মানে ফ্রেশ, আমি কাটতে কিনা স্লিপ করে পেঁপেটা, বটিটা ভীষণ ধারালো। সে বটিরও ইতিহাস, এটা প্লেনে করে এসছে, শাশুড়ি মায়ের বাবা বাংলাদেশ থেকে এসে দিয়ে গেছিলেন মেয়েকে। সেই কাটতে গিয়ে আমার এই হাতের আঙুলে মানে কেটে মানে এত ডিপ হয়ে ঢুকে গেছিলো যে মানে আমি সেই কি বলবো শাড়ি ব্যাগ সব জড়াচ্ছি। আর আমার হাজব্যান্ডকে শুধুমাত্র ফোনটা করে বলতে বলছিলাম তুমি একবার এসো। ওর প্ল্যান্ট থেকে বাড়ি আসতে অন্তত মিনিট 15 লেগেছিল আমার সিটি সেন্টারে। ও তার মধ্যে আমার ওই শাড়ি টাড়িগুলো ভেসে গেছিলো। হ্যাঁ, এবার মানে তারপরে তো 4টে সেলাই করলে উইদাউট অ্যানাস্থেশিয়া, তখন ডিএসপিএসিটাই কোনো কারণে অ্যানাস্থেশিয়া ছিল না, সেটাও কারণ না। তারপরে আমার লেখা সেই প্রেক্ষিতে কিছু ইষ্টচিন্তা, কিছুটা সময়। ঘর পোড়া গরু আর নতুন করে পুড়তে পারে কি ছাই, জলে জঙ্গলে ভব্যতায়, সম্পর্কে শীতল শীতল কঠিনতায়, অশ্রুর সহজ সমীকরণ কি তাই? লাবণ্য কিঞ্চিত কম হলেও চলে, কিন্তু সংসার জিরে তেল হলুদ 5 ফোড়ন, রসদ ফুরিয়ে যাওয়ার ইষ্টচিন্তা বারবার। লুফতে লুফতে ঠিক ধাক্কা খেয়ে সময়ের বাঁকে, হাওয়ার কাকতি আর বিশেষ মূর্ছনা বিপদের হাত ধরে থাকে। শান্তি যদি বুঝে থাকে বুনে থাকে নতুন আমিকে, কি হবে আশঙ্কা করে, মনস্তত্ত্বে কত মায়া থাকে। ওসব নিতান্ত চোট, প্রতিনিয়ত দিন গোনাগুনি, আবার নতুন করে চুরি করি অনন্তের খনি। অপূর্ব অপূর্ব। আপনি এত সুন্দর পাঠ, মুখের মধ্যে বসে আছেন ভাই, মানে আলাদা কিছু আপনি এত সুন্দর পাঠ করেন, মানে কিছু বলার নাই, আমার এগুলো জীবনই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আপনি কি কোনো পত্রিকা সম্পাদনা করেছেন বা পত্রিকার সঙ্গে যুক্ত? মানে আমাকে বলেছিল, কাকলি বলেছিল, সত্যি বলতে কি স্বপ্নের ওর ওই কর্মগুলি বা কুসুমটির বলেও ছিল বেশ কয়েকজন। কিন্তু আমার মনে হচ্ছে মানে মানে ওইসবের ভেতরে বেশি ঢুকলে না আমি বোধহয় মানে আমার আমিটাকে হয়তো করে আমি ঠিক পারবো না, মানে সব দিকে আমি হ্যাঁ মানে ইনফ্যাক্ট প্রথম বই বেরোবার পর আমি খুব চিন্তা পড়ে গেছি। অনেকেই জিজ্ঞেস করছি মানে বাইরের ব্যাপারটা যেটা বিক্রি বিপণন অমুক কোথায় কি, আমি ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম। কিছুই লেখা টেখা মাথায় উঠে মানে আমি এই নিয়ে ভাবলে আমার তো তাহলে সব বন্ধ হয়েছে, আমি সেই ছেড়ে দেওয়া খেতে পাচ্ছি অবস্থা। তারপর থেকে বহুদিন বইটই আমার দরকার নেই, বই বাবা যা আমার মতো আমার আছে। আসলে আপনি এই কবিতার মধ্যে যে আনন্দটা যা হয়, হ্যাঁ ওইটাই কিন্তু সেটাকে আমি হারাতে চাই না। ও বাবা ওটা একদম ওর মধ্যে থাকি। আচ্ছা, আমি এবার কয়েকটা কবিতা শুনি আপনার পরবর্তীকালে। বইটা একটু দেখান দর্শকদের। বইটা নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় সকলকে স্বাগত। আপনারা দেখছেন বিশিষ্ট কবি অলক্তিকা চক্রবর্তী মহাশয়ের কবিতা শুনুন। আপনারা কিছু মন্তব্য করুন, আপনাদের প্রশ্ন থাকলেও জানাতে পারেন। বলুন দিদি, কবিতা শুনি, একটু বইটা দেখিয়ে দিন। তারপরে এই বইটি বেরোয় মন কেমনে আলো, এটাও খুব ভালো বই। তার মাঝখানে আমাকে এই বইটাও আমার কাছে রয়েছে, আমি আমার আর্কাইভে রেখেছি। এটাও রা প্রকাশনী থেকে বেরোনো। তারপরে এটা আমার অতনু বার করেছিল পুস্তক থেকে। অতনু অনেক অনুরাগ বেলা। তারপরে সংকলন অনেক বেরিয়েছে, সেসব অত আনা যায় না। এটা একটা সংকলন সেই সম্পর্কে। আর আমার একটা ছোট গল্পের বই আমরা 3 বন্ধু মিলে, আমার এক বন্ধুর অনুরোধে বার করা হয়েছে গত বছর বইমেলায়। সেটা সত্যি বলতে কি এটা আপনি গল্প লিখছেন বা টুকটাক, সেরকম কিছু নয় না, অনুগল্প লিখে দেখেছি আপনার মধ্যে একটু কিছু সেই সংক্রান্তই আর কি। আমার দেশে বেরোনো প্রথম কবিতাটা একটু শোনাই, এটা একটা প্রিয় কবিতা তো বটেই। তা কবিতাটার নাম হচ্ছে নিরাময়। হ্যাঁ, ও যেটা বলছিলাম, ওই যে লাবণ্য কিঞ্চিত যে কবিতাটা বললাম না, ওইটা ওই কবিতাটা লেখা। এবং সেই সময় আমি ওই সকালবেলা ইচ্ছে একটু গান শুনতে শুনতে, আমি প্রচুর কাজ থাকে তো, তখন তো বসে গান শোনার সময় থাকে না, তখন ওই তারা মিউজিক বা যে কোনো গানের ইয়ে চালিয়ে গানটা হয়, ওই মানে শুনতে শুনতে আমি আমার কাজ সারি, ভীষণ ব্যস্ত। সেই সময় ওই
একটা গান হচ্ছিল, সাগর সাগর সঙ্গমে করুন একটা গান শুনি আপনার। সাঁতার কেটেছি কত, বাহ। কখনো তো হই নাই বুকের ক্লান্ত, হাজার একাকী মনের এই শান্ত সাগরে উর্মিমালা শান্ত সাগর সঙ্গমে। যাই হোক, আমি কিছুই হলো না। না, না, খুব তা সুন্দর। একটা গান বিবেকানন্দ- শুনবো সবার শেষে বিবেকানন্দ আপনার। বলে একজন আমার একজন মানে পরিচিত না, উনি একজন গায়ক গাইছেন। তো হঠাৎ করে আমি ওই কাজ করতে করতে আমি দাঁড়িয়ে গেছি। আমার এত ভালো মানে ওই আবহ, ওই সুর, হয়তো রাগটাই বেশি মানে আমাকে এত অ্যাট্রাক্ট করলো। আমার ওই হাতে ব্যান্ডেজ করা ছিল, আমি ওইভাবে আমি না সব ভুলে গেছি, আমার ব্যথা ভুলে গেলাম, মানে হাতের ব্যথাটা তো আমার সব ভুলে গেছি, ভুলে গিয়ে ওই শুনছিলাম। শুনতে শুনতে ওই মুহূর্তটাকে পরবর্তীকালে ওইটা নিয়ে লেখা। কবিতাটার নাম হচ্ছে নিরাময়। এটা আমার দেশে বেরোনো প্রথম কবিতা। পড়েছি এই কবিতাটা। গানটি পেরিয়ে এলেন, চোখ ধুয়ে যাওয়া সোনালি সকাল, আরোগ্য নিকেতনে যেন সযত্ন প্রলেপ। চারদিকে ডালিম রোদ, মন কেমনের ভিড়, ইচ্ছের পাপড়িগুলো একে একে খুলতে থাকে। মন খারাপের মিছিল ধীরে ধীরে কোথায় শূন্যতায় ধাক্কা খায়, ভরা হতে চায় চোখ, কান, নাক, গলা বেয়ে গড়িয়ে নামে সুর আর সুখের অদ্ভুত ফোয়ারা। ইন্দ্রিয় যোগের চূড়ান্ত উপভোগ যেন, যেন মায়ের হাত ধরে ঘোরা সেই কোমল আহ্লাদ, অসুখের মাঝে সেই সুখের টুকরো কুচি, রোগ আর ভোগ তো মুদ্রার এপিঠ ওপিঠ। আর কটা পড়ুন। এই রোগ কবিতাটা- আর ভোগ তো মুদ্রার এপিঠ বাহ, ওপিঠ। দারুণ, মানে খুব সুন্দর। এটা খুব একটা এর কবিতা আর কি, মানে এই কবিতাটা প্রিয় পড়েছি, কবিতাই বলা প্রিয় যায়। কবিতা আমি অনেকবার পড়েছি আপনার। হ্যাঁ, এগুলোই মানে খুব প্রিয় কবিতা বলা যায় আর কি। পড়ুন, আরেকটা পড়ুন। এটা একটা অন্যরকম কবিতা। জননী কবিতাটা বলি, আসলে কবিতার নাম জননী। স্পর্শ করি বোঝায় না বোঝায়, দেখায় অদেখায়, বেলা অবেলায়, আমার গোপন ঘরে বাবু সোনা হয়ে বসো, শীত করলে বলো বাদলায় ভিজো না, জোর করে চিবিও না চাল কলা কাঁচা, বিছানায় একা কেঁপে কেঁপে শ্বাস গিলে। না থাক, চৈতালি চাঁদনি রাতে উন্মনা একা, মাথার ধারে চোখ পেতে বসে থাকি, বোঝো না। কবিতার নাম জননী। বাহ। ওই মেয়ে দূরে থাকে বা সন্তান দূরে থাকে, একটা চিন্তা ভাবনা। একদিন আমায় বলছে যে, আমি বললাম কি খেলে, ভাতটা ডাল ভাত খেলে? ও বললো না মা, চাল ভাত খেয়েছি, এরকম একটা ব্যাপার। তা যাই হোক, যেভাবে হোক এগুলো আসে হয়তো কোনো অনুষঙ্গে না, আমাদের অবচেতন জীবনের একটা থেকেই, থাকে তো, আমাদের তো যাপনের থেকে উঠে যাপন আসা। থেকেই তো উঠে আসে কবিতা। বিশেষ করে আমরা যারা একেবারেই ঘরোয়া যাপনে, আমাদের ওর মধ্যেই আমাদের পৃথিবী, ওর মধ্যেই আমাদের চেতনা চৈতন্য সবকিছু বলা যায়। এটাই। আচ্ছা, এবার একটু অন্যরকম প্রশ্ন করছি দিদি। বলছি যে আপনি কি কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন, বা সরাসরি সেভাবে রাজনীতির সাথে না, যুক্ত? সেভাবে কিছু নয় আমার এ ব্যাপারে, ঠিক এটাও নেই। আর আমার মনে হয় শিল্পী, কবি, মানে এমনি এরকম মানুষের সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। মানে যে কোনো ভালো কিছুর সাথে আমি আছি, এটুকুই কথা আর কি। তার মানে সবকিছু পজিটিভ, সবকিছু ভালোর সাথে আছি, এবার সেটা কোনো দলমত নির্বিশেষে বলা যায়, মানে অন্য কিছু না। আচ্ছা, সাহিত্য রাজনীতি কি কোনো সম্পর্ক আছে? মানে আমি বলতে চাইছি কি, যে সাহিত্যের দ্বারা কি সমাজ বদলানো সম্ভব? আপনার কি মত? কলম তো যে মসিত, মানে অসিচ্ছেদ ধারালো বলে, পেন ইজ মাইটার দ্যান সোর্ড, যে ব্যাপারটা, সেক্ষেত্রে কলম তো থাকেই। যারা লেখালেখি করেন বা যারা সাহিত্যের অঙ্গনে বিচরণ করেন, হয়তো লেখালেখির সূত্রে তারা তাদের চেতনাতেই তারা তো চেষ্টা করতেই পারেন, এটুকু বলবো। এবং সেক্ষেত্রে হয়তো যদি সামান্য তাহলে কিছু শঙ্খ তাতে ঘোষের করা মতো যায়। মানুষকে মানুষদের আমরা এখন আর দেখতে পাচ্ছি কি সেই রকম, যারা সমাজের কথা বলতেন বা প্রতিবাদ পাই করতেন? না। এখনকার মতো কিছু হয়তো উঠে আসছেন, তাদের থেকে হয়তো ভবিষ্যতে একজন বা ভবিষ্যতে কিছু মানুষ হয়তো ওইরকম রেঞ্জে যাবে। এসব মানুষ তো ধরো মানে জীবিতকালে একরকম, মানে জীবিতকালে যত না, তারপরেও তো আরও বেশি তাদের না, যেমন জীবনানন্দ, মানে ওটা বলি, আরও বেশি তার মূল্যায়ন, আরও বেশি। তবে আমি আশাবাদী, সবসময় ভালো বা পজিটিভ কিছু মানুষ নিশ্চয়ই আছেন বা থাকবেন, এটাই। আচ্ছা, এখনকার যে সাহিত্য কবিতা উৎসব বা দুর্গাপুরে বা কলকাতায় যেসব হচ্ছে, সেসব সম্বন্ধে আপনার কি মতামত? সেসবের আমি বক্তব্য যে সেসব দিয়ে কি কবিতার কোনো উন্নতি হচ্ছে, বা আমরা কতটা সমৃদ্ধ হতে পারছি? একটা কিছুটা তো পার্বণ, মানে কিছুটা তো হয়, মানে একটা হয় কি, মানে
সত্যি বলতে কি এখানে রাজনীতির ব্যাপার কিছু কিছু আসে, এসে যাচ্ছে অনেকে। এবারেই যেমন শুনছি এই লিটল ম্যাগাজিন মেলাটা যে শুরু হয়েছে, অমুকে বলছেন যে আমি পড়বো না, পড়বো না, কেন না বর্তমান সরকারের প্রেক্ষিতে নানান রকম এতে। তা আমি ঠিক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কে কী করবেন না করবেন সেটা আমার কথা হচ্ছে যে কোনো নেতি ব্যাপারের সাথে আপোষ করা সত্যিই তো উচিত নয় না, যে কোনো ইতিবাচকের সঙ্গে থাকা উচিত, এটাই কথা। এবার কেউ কে কীভাবে কী করবে সেটা আলাদা কথা, সেটা তার ব্যাপার। এবং তবে কি আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি, মানে এই যে কবিতা পড়া, কবিতা পাঠ, বিভিন্ন জায়গায় কবিতা অনুষ্ঠান, কবিতায় অনেকে আছেন আমাদের এতে কলকাতায় বলুন বিভিন্ন জায়গায়, তারা কিন্তু সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন, পছন্দ করেন। তারা কিন্তু কোন প্রত্যন্ত জেলায় কে কী লিখছে প্রত্যেককে ডেকে ডেকে এনে তারা কলকাতায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে তাদেরকে দিয়ে কবিতা পড়ানো, এটা কি একটা স্বীকৃতি, তার বুকে কিছুটা অক্সিজেন ভরে দেওয়া, কিছুটা আত্মবিশ্বাস এনে দেওয়া, এটা কিন্তু খুব ভালো জিনিস আমার মনে হয়। যে হ্যাঁ সেটাও এই হচ্ছে তোমার মানে হ্যাঁ তাকে কিন্তু এখন সেটা আপনি বললেন একটা খুব ভালো পজিটিভ দিক। কিন্তু এই যে কবিতা উৎসব বা অনুষ্ঠানগুলোতে যে সবাই কি সবার কবিতা শোনে, মন দিয়ে শোনে? সেটাও হয়তো শোনে না সবাই সব জায়গায়, তো বরং তার চেয়ে অনেক সময় দেখেছি একটু ঘরোয়া বা একটু ছোটখাটো এতে হয়তো কম্প্যাক্ট হয় ব্যাপারটা, যেটা হ্যাঁ এটাই কথা। এবার এগুলো মানে মানুষের মধ্যে তো এই চেতনাগুলো ধরো আসা উচিত, আমি তো বলবো, কিন্তু কি করা যাবে, বা এক একজন মানুষের এক এক রকম প্রেক্ষিত থেকে তো তারা আচার আচরণ বা তাদের কি হয়তো মানুষ ব্যস্ত থাকে, কি থাকে জানি না, কিন্তু আমার মনে হয় যে উচিত অন্তত শোনাটা, কারণ মানুষকে মানুষ বলে এটা সম্মানের ব্যাপার হতো না, মানে তাই না, মানে তুমি তার ভেতরে যদি তাকে না রেসপেক্ট করো, তুমি তাহলে নিজেকে কি করে সম্মান করতে? আচ্ছা, আপনার প্রিয় কবিদের কথা কিছু বলুন। মানে আমি তো মানে উনি তো আছেন, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আরো কিছু কবিদের কথা বলুন। আলোর মতো একদম আছেন রবীন্দ্রনাথের পরে রবীন্দ্রনাথ, নজরুল যেমন পরপর, দেশি বিদেশি, হ্যাঁ কিছু কিছু। আচ্ছা, আমি এই প্রসঙ্গে বলছি যে শৈলেন্দ্র বাবুরই একটা লেখায় আমি পড়েছি, কবিতা বিষয় দুর্বোধ্যতা ও তার ভবিষ্যৎ সম্পর্কে ওনার একটা নিবন্ধ আর্টিকেল পড়েছিলাম, অনেকদিন আগে বেরিয়েছিল। তা সেটাতে একটা ওই আমেরিকার বিখ্যাত কবি রড ম্যাককুয়েনের কিছু লাইন উনি লিখেছিলেন, মানে কোট করেছিলেন। লাইনটা আমার ভীষণ ভালো লেগেছিল এবং ভুলতে পারিনি। সেটা হচ্ছে, একটি তারা পড়লে ঝরে জন্ম নেবে নতুন তারা, একটি আশার মৃত্যু হলে কেন হবে দিশেহারা, প্রাপ্য জীবন নাই বা পেলে আজকে তোমার মনের মতো, স্বপ্ন দেখো স্বপ্ন দেখো স্বপ্ন দেখো অবিরত। মানে এটা একটা ভীষণ পজিটিভ একটা সবসময়। সত্যি আমি মানে খুব ভালো লাগছে যে আপনি এত সুন্দর মানে কবিতাগুলো বলছেন। নমস্কার সবাইকে, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনারা সকলেই দেখছেন আমাদের সকলের প্রিয় কবি আমাদের অলক্তিকা দিয়ে রয়েছেন। আপনাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। দিদি বলুন। আর মানে সত্যি বলতে কি, মানে এতটাই এখনকার মধ্যে ব্যস্ততার মধ্যে ছিলাম না, মানে আমায় জয়ন্ত বলেছে, আমি দর্শকদের সবার উদ্দেশ্যেই বলছি, আলাদা করে কিছু দেখাতে মানে কিছুর মধ্যেই আমি পারিনি, কিন্তু এগুলো যেন ওই ভেতরে সব ওই সব, কিন্তু আপনি তো খুব সুন্দর, চেষ্টা করি, আপনি তো তার মধ্যে খুব সুন্দর সুন্দর বলছেন, যেভাবে হোক সব এসে যাচ্ছে আর কি, তারা লাফালাফি ঝাপাঝাপি করে, এটা আর কি ব্যাপার। আর তুমি তো আমার গুরু ভাই সে অর্থে না, মানে আচ্ছা আমার তার হাত কিন্তু মাথার উপর আছে, সেটা ছাড়া কিন্তু কিছু হবে না। কেউ যে যেভাবে এবার দেখে, মানে কেউ হয়তো ঈশ্বর মানেন না, কিন্তু আমি বলি যে কোনো পজিটিভ জিনিস তো মানেন। আপনার সন্তানকে তো আপনি ভালোবাসেন, বলে তার মধ্যেই তো আছে। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমি খুব স্পিরিচুয়াল পার্সন, আধ্যাত্মিক মানুষ, কিন্তু আমি কোনো হয়তো পুজোতে সেরকম রিচুয়ালসে যাই না। কিন্তু আমি সবাইকে এটাই প্রশ্ন করব, যারা অনেকেই বলেন যে না ঈশ্বর ধর্ম, দেখুন ধর্মীয় আচরণ বা ধর্ম নিয়ে যারা করছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের এই যে পুরাণ বা উপনিষদ বা গীতা, কোথাও কিন্তু এই পূজা আর্চার কথা লেখা নেই। যেই কথাটা বারবার করে বলা আছে যে মানুষকে ভালোবাসো, নিজেকে জানো, তোমার মধ্যেই তোমার মধ্যেই তিনি আছেন। এবং দেখুন মনি ঋষিরা কিন্তু এই যে ধ্যান করতেন আমি কে, নিজেকে জানার জন্য তারা বছরের পর বছর তারা কিন্তু কোনো এই যে ঘটা করে মন্দিরে যাচ্ছেন বা এটা কিন্তু নয়। আমিও রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, কিন্তু আমি যে এই আমাদের যে দুর্গাপুরে আশ্রমে যাই, তো তারা প্রচুর বই টই পড়ি, তারা আমাকে বলে যে ভাই তোমাকে আর মন্দিরে আসতে হবে না, মানে তুমি এমন, আমি তো রাস্তায় হাঁটতে হাঁটতে বা আমি যখন যেসব ফিলিংসগুলো আসে সেটা আমার একটা নির্জন স্থানে বসলেই আসে। তো কাজেই এটা মন তোমার তৈরি, মনকে গোছানো তো সবচেয়ে মনকে গোছানোর জন্য ওইটাই তো মহারাজরা তো ওইটাই আমাদের থেকে আলাদা, মানে ওনারা এমন একটা জায়গায় মনকে নিয়ে গেছে না, প্রচন্ড স্ট্রং পাওয়ারফুল, মানে ষড়রিপু বা যেভাবে বলো, মানে ওইটার সবচেয়ে মানে যে মানে মনকে করা
দমন করা, বা ওই রামকৃষ্ণদেবেরই একটা কথা আমি শুনি তো বিভিন্ন জায়গায়, এগুলো এত ভালো লাগে, মানে বলে ফেলছি, এগুলো কবিতা প্রসঙ্গে আসে কিনা আমি জানি না, না, বলুন। এগুলো আমার মানে যাপন থেকে উঠে আসে। যে বলছে যে একজন রামকৃষ্ণ মিশনের মহারাজ সাধু গিয়েছিলেন, একজন দেখছে একটা মানুষ খুবই দরিদ্র অবস্থা, ছোট একটা দোকান, কোনো মতে তার দিন চলছে, তা মহারাজকে সন্ন্যাসীকে সেইভাবে, কিন্তু খুব সৎ ধার্মিক, তা খুবই উনি প্রণাম করলেন, করলেন, বসতে দিলেন, তা বললেন কি ব্যাপার, বলছে এত কষ্ট তোমার, ঠিক আছে তোমার আশীর্বাদ করি, তোমার অনেক বড়, তুমি ভালো হও, তোমার সিদ্ধিলাভ হোক, তোমাকে এ হোক, মানে ভালো হোক তোমার জীবনে, বলে ওনাকে দীক্ষাটা দিয়েছেন। অনেক বছর পরে আবার উনি গেছেন, দেখছেন বিশাল ব্যাপার, তার বিরাট বাড়ি টাড়ি, দোকান বিরাট হয়ে গেছে যেতে পারে, সেই যে দোকানদার সে ছুটে এসে প্রণাম করে বলছে যে মহারাজ সব কিছু আপনার জন্য হয়েছে। আপনার বলছে কি করে হলো, তুমি তো এত বড় কিছু করেছো। বলছে না, আপনি যে দীক্ষা দিয়ে বলেছেন না জবটা করতে, আমি যখনই রাতে বসে বসে জব করতে বসি না, আমার কাছ থেকে আগে প্রচুর লোক টাকা পয়সা নিয়ে যেত, ধার নিয়ে যেত, আমি ভুলে যেতাম, মনে রাখতে পারতাম। যেই জব করতে বসি, মনটা যেই আনতে চেষ্টা করি, তখনই রাজ্যের ওই সবার মুখটুকগুলো মনে পড়ে যায়, এবং প্রত্যেকে এটা মনে পড়লে আমি তখনই আমার মানে একটা বিজ্ঞান, এই করে কি হয়, মানে আমি আর কাউকে ভুলি না, সবার থেকে আমি আমার প্রাপ্য টাকা পেয়ে যাই। এবার আস্তে আস্তে তার জন্য হয়েছে। ওই এখন আমার কথা সেই মনটাকে, মানে ওই এটা কিন্তু একটা বিজ্ঞান, মানে আমরা জব বলছি, কিন্তু দেখুন যারা ছবি আঁকছে বা যারা গান গাইছে, যেই পেশার সঙ্গে যুক্ত, সে যখন তার সঙ্গে যুক্ত হয়ে যায়, সেটা কিন্তু একটা ডিপ মেডিটেশন হয়। এবার দেখুন মহারাজরা বলছে যে, বিবেকানন্দ যখন বলছেন যে তুমি যখন ঘোলা জলে নিজের মুখটা দেখতে পাবে না, যখন জলটা স্থির হয়ে যাবে, মনটাকে শান্ত করো, তখন তুমি সবটা পরিষ্কার দেখতে পাবে। যে কোনো সমস্যার মধ্যে আমরা পড়ি, তখন বলে যে আগে চুপচাপ বসো, ধ্যান করো, দেখবে নিজে একটা সঠিক উত্তর খুঁজে পাবে। ঠিক বসলেও হয় না, মন তো বলে সেই মত্ত হাতি বলে, মানে তোকে বাড়ানো না, কোথায় এখানে কোথায় যে চলে যায়, মানে কিন্তু সেটাকে কন্ট্রোল করা সত্যিই খুব কঠিন। ওনারা আছে সেটাই তো, ওনারা তো সেই না, ওইটাই সবচেয়ে, ওইটা আস্তে আস্তে এবং মানসিকতার তফাৎই তো দুটো, মানে নালের হাত পা মেরুদণ্ড শিরদাঁড়া মাথা সবার আছে, কিন্তু একটা চোর আর একটা সাধুর তফাৎ তো এই শুধু মানসিকতাটা। দেখি এবার একটা গান শুনবো আপনার, তারপরে আবার কবিতায় ফিরবো, একটা গান শুনবো। দূরে কোথায়, দূরে দূরে আমার মন বেড়ায় গো, ঘুরে ঘুরে দূরে কোথায়, দূরে দূরে যে বাঁশিতে বাতাস কাঁদে, সেই বাঁশিটির সুরে সুরে দূরে কোথায়, দূরে দূরে যে পথ কখন দেশ পাড়ায় উদাস হয়ে যায় হারায়, সে পথ দিয়ে কাঙাল পরাণ যেতে চায় কোন অচিন পুরে, দূরে কোথায়, দূরে দূরে। খুব অসাধারণ অসাধারণ সত্যি দিদি, আপনি মানে এত গুণে গুণান্বিত, আপনাকে কি বলবো, এত সুন্দর গান এত কিছু লেখেন। আচ্ছা, যেটা আবার প্রশ্ন যে নতুন প্রজন্মের কেমন কবিতা লেখা হচ্ছে এখন, এবং তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? লেখার তো একটা, আচ্ছা আরেকটাও প্রশ্ন আমি এর সাথে করছি
যে কবিতা লেখার জন্য ছন্দ জানাটা কতটা জরুরি বলে আপনার মনে ওটা তো হয়? একটা ব্যাকরণ, ওটা একটু জেনে নেওয়াটা আমার মনে হয় দরকার। মানে ভুলভাল লেখার থেকে একটু জেনে শুনে, হয়তো সেটা ভেতর থেকেই আসে, কিন্তু তা সত্ত্বেও একটু ছন্দটা জেনে নিয়ে করলে কি হয়, মানে তাহলে কোনো ভুলভ্রান্তি আসে না, হয়তো পড়তে 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 আটকে যায়। মানে আমি বলবো যে ছন্দটা পড়াশোনা করে আলাদা করে না করলেও যদি নিজের লেখাটাই নিজে পড়া যায় না, তবে হ্যাঁ একটু ছন্দ জ্ঞান তো থাকতে হয়, তাহলে ওই বোঝা যায় যে কোনখানে কোনখানে কাটছে, কোনখানে কোনখানে আটকাচ্ছে, এমনি নর্মাল বলছি। তাছাড়া ছন্দ তো বিভিন্ন রকমের হয়, মাত্রাবৃত্ত, স্বরূপ, অনেক রকমের হয়। একটু মনে হয় শঙ্কর ঘোষের যার জন্য বই আছে, এগুলো তো বিভিন্ন কবির বইও আছে ছন্দের। তো আপনার কি বার্তা নতুন এগুলো একটু প্রজন্মে এবং জেনে নতুন নিলে প্রজন্ম ভালো হয়। কেমন লিখছে ফেসবুকে যে বিভিন্ন কবিতা আজকাল কিছু লেখা কিছু হচ্ছে? লেখা তো ভারী ভালো লাগে, বেশ এক একজন তো বেশ শক্তিশালী লেখক, খুবই ভালো লাগে আমার লেখা। ফেসবুকের থেকেই বলছি, ফেসবুকেই তো পড়ি, তাদের সাথে আমার আলাপও নেই নেই, কিন্তু কিছু কিছু লেখা বেশ শক্তিশালী বলিষ্ঠ কলম, আমার তো বেশ বেশ ভালো লাগে লেখাগুলো। তুমি মানে এবং ঠিক ফেসবুকে মেনে একটা নেই। মাধ্যম যেখানে এখন ছোট ছোট লেখার মধ্যে ভীষণ টাচি কিছু কিছু Touchy, কবিতা, হ্যাঁ, এত ঠিকই বলেছেন। ভালো লাগে না, মানে মন ছুঁয়ে যায় ভাই, একদম খুব লাগে আর কি। পরিচয় নেই এ নেই, কিন্তু ওই লেখাটাই তার এই আর কি। তো এই সময় এইখানকার কয়েকজন বিশিষ্ট কবির কথা বলুন, আমাদের দুর্গাপুর হোক বা কলকাতার। না, আমি কলকাতার তো অনেক আছে, হ্যাঁ, দুর্গাপুরের কথাই বলুন। আমি কলকাতার সত্যি আলাদা করে আমি কিছু বলতে পারছি না। এবং তবে ওই যে বললাম না সবাইকে নিয়ে চলা, এই যে বিভাস দা আছেন, বিভাস রায়চৌধুরী। সৌমিতার কথা আমি বলবো, সৌমিতা কিন্তু সবাইকে নিয়ে চলেন, প্রত্যেকেই করেন, মানে অনেক রকম আছে তো, অনেকেই অনেক, আমি কাকে ছেড়ে কাকে বলবো, কেউ কেউ কিছু মনে করবে না, প্রত্যেকে আমার নমস্য, মানে দু একজনকে বললে হবে না, অনেকেই আছেন, মানে সত্যি সত্যি অনেকেই আছেন। তবে আমি দুর্গাপুরেরটা বলতে পারি, ওদিকে ব্যাপ্তিটা তো অনেক বেশি, আমি এই ক্ষেত্রে বলছি। দুর্গাপুরে যেটা বলছি, আমাদের ধরুন সুশীল দা ছিলেন, উনি স্যার তো, সুশীল স্যার তো চলে গেছেন, আমাদের নমস্য মৃণালদা ছিলেন বড় কবি এখানকার। তারপরে সেই নিম সাহিত্য আন্দোলনের কবিরা তো আছেনই, বিমান মাঝি আছেন, ওদিকে বিমান চট্টোপাধ্যায় আছেন, অনেকেই আছেন, সিদ্ধেশ্বর সেন, এরা আছেন। বিমান মাঝি আমাদের মধ্যে এখনো আছেন, বিমান চট্টোপাধ্যায়ও আছেন। তাছাড়া পরবর্তী ক্ষেত্রে ধরুন আছে তো অনেকেই, আমি এদিকে তো দিশারিদার কথা, দিশারিদাকে আমি ভীষণ রেসপেক্ট করি, ভীষণ প্রচার বিমুখ, ভীষণ বিনয়ী, অথচ ভীষণ বড় মানুষ, ভীষণ বড়। আমি খুব, আমার শ্রদ্ধা, আমার শ্রদ্ধা দিশারিদা, আমাদের প্রণাম জানবেন আপনি যদি দেখতেন, একদম আমাদের অভিভাবক। আমি নত জানি দিশারিদার কাছে, খুবই ভালো। এইরকমই আছেন, অনেকেই আছেন, নাম টামগুলো সবসময় তো মনে আসে না, তা কি করে কি বলি, তবে আছেন সব জায়গায়, সব জায়গাতেই, সব অবস্থাতেই ভালো মন্দ মিশিয়ে, কিন্তু বড় কবি, ভালো কবি আছেন এবং থাকবে বলে আমার মনে হয়। বর্তমানের থেকেও অনেকে বড় হিসেবে উঠে আসবেন, আরো বড় হবেন, এটাই আমি বলবো। আচ্ছা, কিছু পত্র পত্রিকার কথা শুনি, এই সময় ভালো কাজ করছে। কবি সম্মেলনে আমার লেখালেখি সূত্রে কবি সম্মেলন, বা আমি এমনি ওই উদ্বোধন দেশ, আমি কমার্শিয়ালগুলো বাদ দিয়েই বলছি, এখানে তোমার যে পত্রিকাটা স্বপ্নের করিডোরে তুমি যে কাজগুলো করো, আমি আমার বক্তব্য না, আমি অন্য তোমার বলে না, আমি এমনি নর্মালিই বলছি। ওই যে বলছে না ঈশ্বর কোথায়, আলাদা পুজো পাঠ বলছে না, তোমার এই কাজগুলো একটা করে পুজো, এই যে ব্লাড ব্যাংক নিয়ে একটা তুমি কাজ করলে, বা এই যে বিভিন্ন একটা একটা করে এই যে সাক্ষাৎকারগুলো, মানে নর্মাল এর থেকে একটু তো অন্য রকম ভাবে তুমি চেষ্টা করো, অন্তত তোমাকে দিয়ে তো করা। এটা আসলে আমি পুজো কিন্তু আলাদা করে তোমাকে মন্দিরে যেতে বসে এটা আমি খুব ব্লেসড মনে করি নিজেকে। দিদি, আপনাকে কি বলবো, মানে যারা বিশিষ্ট মানুষ, বিশেষ করে আরতি কুমার বসু, বিমান চট্টোপাধ্যায়, কেষ্টদা থেকে শুরু করে যারাই রয়েছেন, তারা আমাকে ফোন করে, এবং রবীন্দ্র গুহ গতকাল রাতে ফোন করেছিলেন আমাকে, এবং এরা এত ভালোবাসে। এটা যে আমি নিজে করছি তা নয়, সকলের পরামর্শই করছি। এবং আমাদের আগামী সংখ্যা হচ্ছে দুর্গাপুর সংখ্যা, রঞ্জিত দাও রয়েছেন, দুর্গাপুরের ইতিহাস, দুর্গাপুর সম্পর্কে, হ্যাঁ, দুর্গাপুরের সংস্কৃতি কথা বলে আমাদের যে পত্রিকাটা হচ্ছে, তাতে দুর্গাপুরের সমস্ত কিছু, মানে দুর্গাপুর সম্পর্কে যে চেষ্টা করছি। কিন্তু আমি নিজে একা যে করি তা নয়, সকলেই আমাকে, সবাই ফোনে আমার সঙ্গে কথা বলে, এবং সকলের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। সবাই থাকে, হ্যাঁ, সেটা আপনিও আছেন, আপনিও অনেক আমার পত্রিকায় লিখেছেন, দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখাতেও লিখেছিলেন মনে হয় আপনি। হ্যাঁ, লিখেছিলেন। স্নেহাশিস আছে, রাজীব তো বিরাট কাণ্ড, রাজীব তো কত শিল্প সাহিত্য পত্রিকায় তো সেই কি মানে সত্যি অনেক কিছু করে, সবাই তার মতো করে চেষ্টা করে আরো ভালো, আরো এটাই আমি বলবো। এগুলো তো বলতেই হবে, কাজগুলো যারা কাজ করছে। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে ধরো আমাদের এই যে মোহিতা আছেন, এনারা কিন্তু সত্যি অনেক বড় মাপের, সবাইকে নিয়ে চলা বললাম না, এটা একটা সত্যি অনেক বড় এবং রীতা আছেন, রীতা সাহা, অনেকেই আছেন।
খুব ভালো ভালো অনুষ্ঠান হচ্ছে দুর্গাপুরে, কিন্তু এখন বক্তব্য হচ্ছে যে হয়তো আমি এই সূত্রে একটু বলে ফেলি, অনেকেই একটু রাগ করবে, আমি শারীরিক অসুস্থতার জন্য এবং আমার অফিস টাইমে ওখানে এমন হয়ে গেছে সকাল 7:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত হসপিটালে, তো কোথাও যেতে পারছি না। কাজে অনেকেই আমাকে মাফ করে দেবেন, আর মানে শরীরও ভালো থাকেনি, হ্যাঁ কোনো অনুষ্ঠানই যে পাচ্ছি না, কিন্তু আমি বাড়িতে বসে আমাকে বিষ্ণুদাও বলে বা আরতিদাও বলে, আরতিদা তো আরতি মুখোপাধ্যায়কে আমি যে বলে যে জয়ন্ত তুমি ওনার হাত ধুয়ে ধরে উনি রঙ্গনাথানন্দজির গীতা প্রসঙ্গ উনি প্রথম পড়ান এবং আমার যেন চোখ খুলে দেন। আমি তার আগে জানতাম, উনি বলেছিলেন মনে রেখো তোমার সাথে আমার দেখা হওয়াটাই একটা ব্যাপার, মানে আমি একটা বিশেষ জায়গায়। আমার মনে হয় উনি এর মধ্যে আসছেন আবার দুর্গাপুরে, আচ্ছা তাই উনি এর মধ্যেই আমাকে ফোন করে বলেছিলেন, একটু জানিও আমি, হ্যাঁ ঠিক আছে দেখা করব, আমার বাড়িতেই আসবে, আমি ডাকবো আপনাকে, হ্যাঁ খুব ভালো মানুষ উনি, তো ফোন করলেই বলে যে আমি শুনলাম যে তুই আগে আমাকে ফোন করলেই বলে যে আমি তুই আগে তুমি শরীর দেখো, তুমি আগে ঘর বাড়িতে বসে যতটুকু পারবে করো, বেশি ছোটাছুটি করবে না, এরকম সবাই পরামর্শ দেয়। লেখালেখি ওনার প্রবন্ধ আমি কিছু করেছি ঠাকুরের উদ্বোধনের এতেও ওনার যে সংকলন, ওনার ভালো লেখা আমি পড়েছি, লেখা তো ভালো বটেই, মানুষটাও খুব আপনার আধ্যাত্মিক। আর দুটো কবিতা শুনি। আমি তো আঁকড়াই, আমি এমনি বলতে বলতে বার করি, আমি তো আঁকড়াই সহজ বাসনায়, তুমি তো সততই বিচ্ছেদের সময় নিয়ে বা সেই ছোট গল্প আছে কি এক দেড় পাতার? একদম ছোট গল্প আছে, সেটা ফোনে আছে। আছে তো, বাঁধন তবু তার এড়াই বারবার, হঠাৎ কোন সেজে অশান্ত, শেফালি থরথর অধীর মর্মর, হওয়ার বার দুরন্ত। যথার্থ কবিতার নাম। জোনাকি জলে না ঘরে ফ্যাট ফ্যাটে আল, আসলে আলাদা করে কিছু বার করা নেই, বুঝলে? জোনাকি জলে না ঘরে ফ্যাট ফ্যাটে আলো, এই অতি থাকাটুকু অভাব বোঝালো, সম্ভ্রম বোঝাতে তাই সহজ সঞ্চয়, শির দ্বারা সোজা করে সাহসী আশ্রয়, স্বভাবের বিপরীত মুগ্ধ বোধ রীতি, ছিন্নমূল ভাঙনের চরম প্রস্তুতি, বরং তার চেয়ে ভালো এই আধিয়া, কিছু ভাঙাচোরা থাক বিচ্ছেদ না, দূরবীনে তো সেই সব শোকতাপ ভালো, আলো হয়ে আসে প্রিয় সত্যিকার আলো। অসাধারণ অসাধারণ, মানে একটা খুবই ঘরোয়া এটা কোল। প্রত্যেকবার ভাবি আওখান আসলে কি, এই পলেস্তারা খসা দেওয়ালের গায়ে লেগে থাকা মায়া, নাছোড় টিকটিকি নেংটি দূরে ছুট অগ্রাহ্য করে ভাঙাচোরা নড়বড়ে কড়িকাঠ, যেখানে আমি পৌঁছে যাই অনিবার্য কলতলার চৌহদ্দি ডিঙিয়ে, দরজায় ভেজা নামাবলি, কাঁধে 7-17 ভারে নুব্জ বাবা, চশমায় মুছে নিচ্ছেন তাপটুকু, নাকি মায়ের শাঁখ বাজা ভরে পায়ে পায়ে শিউলি আঁচল, লক্ষ্মীবারে কপালের উজ্জ্বল বিভা, উচ্ছ্বাস খোল নলচে বদলের আলো গলায় গলায়, সনাতনী সিন্দুক তেল হলুদ লটবহরের শিশি বোতল ডামাডোল পেরিয়ে এও এক অধ্যায়, যেখানে যাবতীয় মায়াবী রূপকথা এসে মাথা নত করে। অসাধারণ অসাধারণ, এগুলো কোল, সত্যি এটা কোল। নমস্কার, যারা দেখছেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আপনারা দেখছেন স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আজকে রয়েছেন আমাদের সকলের প্রিয় বিশিষ্ট কবি, আমাদের বিশিষ্ট কবি অলৌকিকাদি, জানেন যার কবিতা আমরা পড়ি সব বিভিন্ন পত্রিকায় আমরা দেখি। আর গল্প করবেন কি দিয়ে? একটা ছোট গল্প এখানে আছে, হ্যাঁ ছোট একটা অনুগল্প আছে, এবারে একটু বার করে দিতে হবে। পড়ুন আর এখন সময় আছে, 1 ঘন্টা হয়নি। একদমই ছোট গল্প, এই দোলের দিন নিয়ে অনুষঙ্গ। ভিক্ষু গল্পের নাম। আরে দাঁড়াও, তোমাদের এই দুর্লভ মুহূর্তটাকে ভিডিও করে রাখি। 2 বাল্যবন্ধুর রং খেলা। নিপা তার স্বামী রাজেন ও বাল্যবন্ধু দীপুর রং মাখানোর সময় বলে ওঠে, আমি ভিক্ষা করে ফিরতেছিলেন তোমার পথে পথে, গাড়িতে ফেরার সময় বেশ মগ্ন হয়েছিল নিপা। কি রে, তোরা এত সাত সকালে কোথার থেকে? দোলের দিন ভোরবেলা রমেন একটা বিশেষ কাজে নিপাকে নিয়ে বেরিয়েছিল। নিপা দেখে তার স্বামী রাজেনের বন্ধু দীপু হাতে রং এগিয়ে আসছে। রাজেনের হাতে মুখে গায়ে বেশ করে মাখিয়ে বলে, তোরটা? রাজেন একটু অপ্রস্তুত, আমতা আমতা করে, আমার তো আমার রং।
মুচকি হেসে ব্যাগ থেকে এবার রঙের প্যাকেট বার করে নিপা। বলে, এই যে আজ এই দিনে সকালেই বেরোবার সময় ঠাকুরকে দিয়ে নিয়ে এসেছি, যদি কাউকে। নিপার মুখে কথা আটকে যায়। কারো মধ্যে সে কি নিজেও পড়ে? ভাবে, রমেনের এত কিছু থাকা সত্ত্বেও সে সত্যিই অভাগা। আবেগ উচ্ছ্বাস নেই বললেই চলে। সবেতেই এত মিতব্যয়ী, বিশেষত এইসব মহাজাগতিক প্রেম ভালোবাসার বিষয়ে। নিপা দেখে বন্ধু দীপুর গালে গলায় হালকা হাতে কোনো মতে রমেনের আবির মাখানো। বেশ করে দাও, ভালো করে, বলে ওঠে নিপা। মনে মনে নিজের গলায় গালেও যেন আহ্লাদের রং। একটু কি তার দিকে রঙের গুঁড়োটুকু ডট ডট যদি কোনোভাবে ভুল করেও রমেন, যদি কোনোভাবেও। আশ্চর্য, রমেনের কিন্তু কখনো ভুল হয় না। বাহ। আপনার মানে গল্পের মধ্যেও একটা ছন্দ রয়েছে, মানে এত সুন্দর। জানি না, এটা একটা একটা কবিতা পড়ুন। অনুধাবন কবিতাটা এটা আমি পড়েছি। দাঁড়িয়ে রয়েছি সেই সহজ সত্যের হাত ধরে, জীবনের পেয়ালায় যতটুকু ধরে যেতে পারে। মেপেছি ইচ্ছার ভাগ, কষ্টজাত সুখের অমেয়। ত্রিভুবন তুচ্ছ হোক, যতদূর আজ সহনীয়। ক্ষয়ক্ষতি বুঝে তবু অবুঝ হয়েছি কার ডাকে। নবনীত পিয়াসায় নবীন শব্দকে যে মাখে। কে যে এত লীলাময়, কখনো তো কই তাকে ধরে চেনায়নি কেউ, তাকে দেখায়নি সহজ সত্যি করে। সে কি তবে বর্ণচোরা, খাপে মোড়া ইস্পাতের ধার, মেঘের আড়ালে বজ্র ঝলসিয়ে ওঠে বারবার। আমার এই উন্মাদ পাড়া কৌতূহল লীলা খেলা দেখে ভাবিয়ে তুলেছে তাকে, তিন সত্যি, যদি ঈশ্বর বলে কেউ থাকে। অসাধারণ অসাধারণ। এগুলোই, হ্যাঁ এগুলোই। দিদি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ আর দুটো প্রশ্ন করব আপনাকে, যে আপনার জীবনের কিছু স্মরণীয় ঘটনার কথা বলুন। একদম ছোট্ট একটা কবিতা অনেক সময় আছে। বিশ্ব কবিতা দিবস ছিল 21শে মার্চ। তা অনেক কিছু লিখে টিকে পোস্ট করছে, মানে হুট করে তো ওই বললাম না, মানে স্বাভাবিকভাবে যেটা আসে সেটাই। তা আমি চিন্তা ভাবনা ভাবছিলাম কিছু তো লেখা দরকার। কি লেখা তো আমি নয়, যে লেখে সে আমি নয়, ব্যাপারটা তাই আরজি বলে এই লেখাটা লিখেছিলাম। আসলে বাঁচার জন্য কিছুটা আলো তুলে রাখি। শৈশবের রোদ কোমল গান্ধার হয়ে নেমে আসা পড়শি বিলাস, আদিগন্ত খেলনা বেলাগুলোকে টেনে টুনে বড় করার চেষ্টায় সেই হাতা খুন্তি হাড়ি বেড়ি নিয়ে আজীবন শুধু খেলাই, আদি অনন্ত শুধু খেলা আর খেলা। এভাবেই নড়াচড়া করি কলমকে নিয়েও, কিন্তু সেখানে শুধুই যন্ত্রণা। হাত পেতে বসে আছি নত যেন, আজীবন শুধু এই যন্ত্রণাটুকুই রেখো প্রভু। অসাধারণ করে যে লেখেন, এত ভালো মানে যন্ত্রণা ছাড়া তো, দুঃখ কষ্ট ছাড়া কি কবিতা হয়? লেখা লেখা আর কি, মানে আসলে এইসব সতর্কতা, আসলে এইসব রাতগুলোর থেকে ঝরে পড়া কথাটা কি লিখবে তোমাকে? দেবে দয়া দাক্ষিণ্য ক্ষয়রাতির মৌলিক উপশম? যন্ত্রণা ক্লিষ্ট কলম বেঁকে চুড়ে যাবে পূর্বাশ্রমের স্মৃতিতে, অথবা অথবা চিরবিরহীর নতুন নামাবলী বুকে নিয়ে শৈবাল প্রাচীর হয়ে দাঁড়াবে, যাতে ম্যানহোল পেরিয়ার নতুন কোনো ভালোবাসা যেন কাছে আসতে না পারে। এই সব মানে এই আর কি ব্যাপারটা। এটাও খুব প্রিয় কবিতা, আমি পড়ছি আঁকি বুকি। যে হাতে ফুল সাজাই সে হাতেই খুন্তি নাড়ি, যে হাতে কৃষ্ণ নাম সেই হাতেই ঋতু পরিচর্যা, যত্নের ফুল ছাপ তুলি প্রিয় পাতায় পাতায়, সে হাতে সহবত জানে আশেপাশের নক্ষত্রেরা কেমন পঞ্চব্যঞ্জন হয়ে ছড়িয়ে পড়ে গন্ধে গন্ধে। সাপুড়ে যেমন মোহন বাঁশিতে নাচায়, ঠিক তেমনি কপালে তুড়ি মেরে আরও এক ধাপ দু ধাপ। ঠিক এভাবেই পরম্পরা বেয়ে দিব্যি পৌঁছে যাই পরবর্তী কোনো সৃষ্টির কাছে। আঁকিবুকিও কাটি চোরাগোপ্তা সেই সব মেহগনি মুহূর্তের, যতক্ষণ না জীবন এসে নড়া ধরে বলে, পোড়ার মুখী কাজে মন নাই, চল ভাত দিবি চল। অসাধারণ অসাধারণ। আচ্ছা দিদি, আর দুটো প্রশ্ন যেটা আপনাকে করেছে, আপনার জীবনের স্মরণীয় কিছু ঘটনা। আরেকটা কথা আমি যেটা বলবো, যে আপনার প্রিয় শহর,
এটা এখন তো কি কলকাতা না দুর্গাপুর, এবং আমাদের শহরের যে ভবিষ্যৎ আশার নিরাশার কথা, কিছু ভবিষ্যৎ নিয়ে বা স্বপ্নের কথা নিয়ে মানে কিছু বলুন। জন্মকর্ম মানে সবই ওখানে তো সত্যি আমার শিকড় বাকড় ছড়িয়ে আছে, আমার প্রিয় একটা না, শহর। তাহলে কি আপনি কি কিন্তু যেহেতু কলকাতা দুর্গাপুরে আমি এখন ফিরে আছি, যাবেন? যেহেতু আমি দুর্গাপুরে আছি বা দুর্গাপুরে পরবর্তীকালে লালিত পালিত হাওয়া, না, আমার বক্তব্য যে আপনি কি তাহলে পরবর্তীকালে আবার কলকাতায় ফিরে যাবেন? সেরকম কিছু আমি বলতে পারবো না। আমি তো এখন তো দুর্গাপুরে এত বছর ধরে আছি, এখানেই তো অভ্যেস হয়ে গেছে না, মানে সেটাই সবকিছু। সুতরাং আর ভবিষ্যতে আরো কি জানো, মানে আমরা অশক্ত হয়ে গেলে ধরো ছেলে মেয়ে এরপরে কে কোথায় কি থাকবে, তারা কি ভবিষ্যতের কথা ঠিক বলা যায় না, এটা বলতে পারবো না। মানে আমি এই মুহূর্তটা বলতে পারি আপনার নিজের শহর আপনি কোনটা বলবেন? কলকাতা কিন্তু আমার খুব কাছের, এটাও আমি বলতে হবে, কিন্তু দুর্গাপুরটাও আমার প্রিয়, মানে দুটোই। মানে আরেকটা হয় হয়তো অনেক সময় বদলি সূত্রে বা কিছু সূত্রে অনেক সময় অনেক জায়গায় ঘুরে, আমার যেহেতু সেভাবে সেটা নয়, সুতরাং আমার তার মানে আপনি কলকাতাকে এগিয়ে রাখছেন দুর্গাপুরের থেকে? ঠিক এগিয়ে না, আমার যখন ছোটবেলায় জন্ম, আমার সেই ছোটবেলার স্কুলের বন্ধু, ওই জায়গাগুলোর তো কোনো মূল্যায়ন হয় না ভাই। তুমি মানে হাজার মাথা উঠলে এসো না আকাশ আলো হয়ে এসো দিন, খড়কুটো খুঁজি ডুবন্ত সুর থেকে, খেলনা পাগল কিশোরী বেলার ঋণ চেয়ে আছে আজও তোমার মুখের দিকে। ওই সময়টা আমি কেন কেউ পারবো না, আমি পারবো না। আমার জন্ম যেহেতু দুর্গাপুরে, আমার জন্ম দুর্গাপুরে, আমার কিন্তু বাইরে কোথাও ভালো লাগে না। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু দুর্গাপুরের আলো মানে থেকে এখন অভ্যেস হয়ে গেছে, মানে এটাই অভ্যেস হয়ে গেছে, এবং এটা আমার ঠিক আছে, আমি ভালো ঠিকই আছে। এখানকার শিল্প সাহিত্য সবকিছু দিয়ে ভীষণ সমৃদ্ধ, ভীষণ কালচারালি রিচ একটা জায়গা, এবং এখানকার আমার ভালো লাগে মানুষজন, সবকিছুই আমি বলবো আকাশ বাতাস যথেষ্ট। আমি স্নেহ প্রশ্রয় আদর ভালোবাসা বলো শ্রদ্ধা বলো অনেক পেয়েছি, এটাই ঈশ্বরের কৃপা। আচ্ছা, আর কিছু স্মরণীয় ঘটনা? একটা তো বললাম কিছু ইষ্টচিন্তা কিছুটা সময়, এটা তো অন্য জিনিস। আর মেয়ের একটা ব্যাপার, মেয়ে প্রথম যেদিন মেডিকেলে চান্স পেলো, হয়তো এটা একটা আমার ঘটনাই বলবো। একটা স্মরণীয় ঘটনা, প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের মুহূর্ত, কিছু কিছু থাকে। মেয়ে যেদিন মেডিকেলে চান্স পেলো, মেয়েকে ভর্তি করে এসে আমরা দুজনেই ছিলাম, আমরা ফিরে ওই রুমে বসে লিখছিলাম যে, সেটা ছিল রথযাত্রার পরের দিন না আগের দিন, এটা কি জানো বলছি কথাটা, আজও ছুঁয়েছে তার সম্পর্কের গুরুভার, অপত্য মায়ার রূপ ধরে সম্পূর্ণ ছায়ার মতো ইন্দ্রজাল শত শত নিদারুণ সুবাস সৃষ্টি করে। দুরন্ত পতাকা তোলে সৃষ্টির আদিমূলে, সোল্লাসে মনন যাত্রা করে। নদীর কাছেই নদী এগিয়েছে নিরবধি, প্রশ্রয় প্রত্যাশা হাত ধরে। এই চিরন্তনী ভার ইন্দ্রিয়ের অধিকার, জীবনে জীবন যোগ করে। স্নেহ কি বিষম বস্তু, সততই নিম্নমুখী সাগর বলাকা দেখি দূরে। সেচেই চলেছি যত অজস্র সে মণিমুক্ত, উপচে দুহাত গেছে ভরে। তবু কি ভীষণ টানে আটকিয়ে এক মনে, অমূল্য ঝিনুক বুকে করে। আমার মেয়ের ডাক নাম ঝিনুক, মানে ওকে ভর্তি করে এসে ওই এসছিল আর কি লেখাটা। আপনি প্রকৃত কবি, অসাধারণ অসাধারণ। তো যাই হোক, নমস্কার সকলকে। আমরা স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য বাড্ডায় আপনারা সকলেই দেখছেন আমাদের প্রিয় কবি অলক্তিকা চক্রবর্তী মহাশয়াকে। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমার একটা আবদার রইবে, আমার খুব একটা প্রিয় গান দিদির কাছে শোনার, জানি দিদি সেটা করবেন কিনা। দিদি, একটা গান শুনবো, কে রবে এ পরবাসে, গানটা কি আপনার তোলা আছে? না, পুরোটা তো একটু জানি, ওটা ভালো জানি না। আচ্ছা, আমার জানার থেকে একটু করছে। আচ্ছা, না না ঠিক আছে তাহলে জানা থেকেই করুন। আমার এই যে আসলে সত্যজিৎ রায় সেই কাঞ্চনজঙ্ঘা সিনেমা, না ঠিক আছে, মানুষজন ভুল বুঝবে না, ঠিক আছে, সবাই আমাকে মার্জনা করে, পুরোপুরি তোলা নেই, গানটা শুনেছি শোনা, সেটা আত্মস্থ করে, এটা তো নিবেদন। না না গুনা করোনা ভাবনা, যদি মানি সে যায়, যাব না যাব না, না না গুনা করোনা ভাবনা। যখনই চলে যাই আসিব বলে যাই গো, যখনই
পথে করিয়া না গোনা না না গোনা করুণা ভাবনা দোলাতে দোলে মন মিলনে বিরহে বারে বারে জানি তুমি তো চির হে আমার তুমি তো চির হে ক্ষণিক আড়ালে বারে কোদাড়ালে গো ক্ষণিক আড়ালে বারে কোদাড়ালে মরি ভয়ে ভয়ে পাবো কি পাবো না 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 গো না করুণা ভাবনা যদি বানিসি যায় যাব না যাব না 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 গো না করুণা ভাবনা অসাধারণ অসাধারণ। নমস্কার, যারা দেখছেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আপনারা দেখছেন, আজকে দেখলেন অনেকটাই অলৌকিকাদির মুখ থেকে অনেক কবিতা শুনলাম, গান শুনলাম, অনেক কথা শুনলাম। তো অলৌকিকাদি খুব ভালো থাকুন, আমাদের পত্রিকার থেকে অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। এবং আমার একটা আঁকা ছবি রবীন্দ্রনাথ এবং একটা বই আপনাকে দিলাম আজকে। অনেক ধন্যবাদ বলবেন, অনেক ভালোবাসা বলবো ভাই, এভাবেই এগিয়ে যাও। খুব ভালো থাকুন দিদি। আর আপনি একটা বার্তা দিয়ে যান শেষ। অমল ধারা ঝর্ণা যেমন স্বচ্ছ তোমার প্রাণ, পথে তোমার জাগিয়ে তুলুক আনন্দময় গান, সমুখেতে চলবে যত পূর্ণ হবে নদীর মতন, দুই কুলেতে দেবে ভরে সফলতার দান। এই কবিগুরুর কথাতেই, আমার কিছু নয়, তার মাছের তেলে মাছ ভাজা, তার কথাতেই বলবো এভাবেই এগিয়ে যাও। তো মনে রেখো। নমস্কার নমস্কার সবাইকে, সকলে খুব ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। মা বলেছেন না, যারা এসেছে যারা আসেনি, যারা প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেককে আমার শ্রদ্ধা। এটুকু। ভালো থাকবেন সবাই, শেষ করছি।